বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন যে বাংলাদেশে 5ই আগস্টের পর যে বাংলাদেশের একটা পট পরিবর্তন হলো, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। যে যারা 5ই আগস্টের পরে যারা বলছে যে 36 জুলাই বাংলাদেশের 24-এর নতুন স্বাধীনতা, সেই প্রেক্ষাপটে বর্তমান অবস্থাপনত যে আমি কিছু চিত্রগুলা তুলে ধরতে চাই। যে আপনারা দেখেছেন 5 আগস্টের পর, 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর, তখন দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যে আন্দোলনের পিছনে সেনাবাহিনীর সহযোগিতা ছিল, আর বিশেষ করে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতে ইসলাম এবং ছাত্রদের সমন্বয় করেছে আসিফ নজরুল। সেই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন 5 আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা দেখেছেন ক্যান্টনমেন্টে যখন সেনাবাহিনী প্রধান যেই দুজন লোককে সবচেয়ে বেশি আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে, যে দুইগুলোর নাম সবচেয়ে বেশি উচ্চারণ করেছে, যেহেতু বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল সবচেয়ে বড় দল, আওয়ামী লীগ না থাকলে বিএনপি সবচেয়ে বড় দল, এর কোনো ব্যতিক্রম কিছু নাই। কিন্তু ওদিন দেখা গেল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বারে বারে ডাকছে যে শফিকুর রহমান সাহেব কোথায়, দ্বিতীয় এই নামটা বলছে আসিফ নজরুল কোথায়, এরপরে বলল কে সাকি, কিন্তু বিএনপি নেতাদের নাম বলছে না। যাক, এভাবে ডক্টর ইউনূস আসলো, আসার পর ডক্টর ইউনূস এই একটা উপদেষ্টা পরিষদ করলো, কোনো দলের সাথে তার কোনো যোগাযোগ, বাংলাদেশের সবচেয়ে বড় দল বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিত বিএনপি এবং অন্যান্য দল যারা আছে তাদের কারো সাথে তিনি কথা বললেন না। কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে তিনি কথা বললেন জামাতে ইসলামের সাথে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসিগুলা জামাতে ইসলামের লোকগুলারে সেটিং করলেন, সচিবালয়ে জামাতের সমর্থকদের ডিসি বানাচ্ছেন, সচিব বানাচ্ছেন, এবং বিভিন্ন প্রশাসনের বড় বড় পদের মধ্যে জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সমর্থকদের বিভিন্ন স্থানে পদায়ন করলেন। কিন্তু যেই উপদেষ্টা তিনি করলেন, তাদেরকে আমি বলবো না তারা বিতর্কিত লোক, তারা সজ্জন ব্যক্তি, কিন্তু তারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। রাজনীতির প্রেক্ষাপটে তাদের জীবনে কোনোদিন কোনো অবদানও ছিল না, তারা জনসাধারণের সাথে তারা মিশেও নাই। যার জন্য এই উপদেষ্টা কমিটি করার পর এর মধ্যে 3 জন ছাত্র, তারা এখনো ভার্সিটির গণ্ডি পার হয় নাই, তাদেরকে সমন্বয় করা হলো, এই উপদেষ্টা করা হলো। এই উপদেষ্টা করে তারা বাংলাদেশের স্বাধীনতার পর প্রশাসনের মধ্যে তারা যেই অনভিজ্ঞতার কারণে তাদের কথাবার্তার চালচরণে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ সচিব পর্যায়ের লোক, প্রশাসনের বড় বড় কর্মকর্তা, তাদের কাছ নিকট হ্যারাসমেন্ট হচ্ছে। আপনারা দেখেছেন যে 3 জন সচিবকে নেওয়া হয়েছে, এই মাহফুজ, আসিফ, নাহিদ, তারা কি একটা উপদেষ্টা, একটা মন্ত্রী হওয়ার উপযুক্ত হয়? তাদের কথাবার্তার এই সমন্বয়কের কথাবার্তায় এমন একটি অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশ যেমন এক খাদের কিনারায় পড়ে গেল। এই অবস্থার মধ্যে তাদের মাথার মধ্যে, তাদের ডক্টর ইউনূসের মাথার মধ্যে এই জিনিসটি ঢুকানো হলো যে কমপক্ষে 3-4 বছর, প্রথম তারা বলল আসিফ নজরুল বলব 2 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, 25 সালের লাস্টে নির্বাচন হতে পারে। এই কথা শুনে আবার ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে লোহাগাড়াতে তার এলাকায় এক অনুষ্ঠানে সে বলল যে না, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে তারা জোরপূর্বক তারা যে নির্বাচন করেছে, এই নির্বাচনে তারা 6 মাস ছিল, আর যে 4.5 বছর আছে, এই 4.5 বছর এই অন্তর্বর্তী সরকার চালাবে। এটা নিয়ে সমালোচনা হলো। এভাবে করতে করতে আর ডক্টর ইউনূস বারে বারে বলছে যে
জনগণ যখন চাইবে, রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন নির্বাচন দেওয়া হবে। জনগণ আপনার কাছে কিভাবে চাবে? রাজনৈতিক দলগুলো তো বলছেই, বড় বড় রাজনৈতিক দলগুলা, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে আওয়ামী লীগের পরে, তারা তো বলছে নির্বাচনের তাগিদ দিচ্ছে, কিন্তু এই নির্বাচনের কোনো কথাই শুনছে না। এভাবে করতে করতে দেখুন, এর মধ্যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি, মব জাস্টিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারা বাংলাদেশের রাস্তাঘাটে জাম, বিভিন্ন জঙ্গিদের যেই আক্রমণ, মাজারে হামলা, মন্দিরে হামলা, বিভিন্নভাবে যখন সারা বাংলাদেশ অরাজকতার সৃষ্টি হলো, ভারত যে সময় চাপ দিল, তখন তারা বলল কি ডক্টর ইউনূস সব দলকে নিয়ে তারা বসবে। তারা বসলো। বসার পর বিএনপির প্রধান হলো যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক। অনির্বাচিত কোনো সরকার বেশি দিন থাকতে পারে না, থাকলে দেশে অরাজকতা হলে দেশ আরেকটি বিপ্লবের দিকে যাবে। এই সবাইকে নিয়ে বসলো ডক্টর ইউনূস। বসার পর একদিন দুই দিন পরে এই সমন্বয়করা আবার বিএনপির বিরুদ্ধে বলছে। সমন্বয়করা বলছে এক ফেসিবাদরে হটিয়ে কি আরেক ফেসিবাদরে বসাবো। এই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আবার শুরু হলো। ডক্টর ইউনূস এই চাপের মধ্যে সে এমনই বলল মিডিয়াতে যে যদি জনগণ যদি চায় নির্বাচন, যদি বড় বড় রাজনৈতিক দলের যদি সংস্কার না চায়, তা আমি সংস্কার না করে নির্বাচন দিয়ে দেব, আমি তো আর নির্বাচন করব না। এই কথা বলার পর আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা, এই ছাত্ররা তখন তার ইউনূসের উপরে প্রেসার করলো যে এভাবে বললে হয় না, কোনোভাবে করা হবে না। এইভাবে দেশটা একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে গেল। এর মধ্যে ভারতীয় চাপে এই এক ইসকন নিয়ে তারা যে একটা অঘটন ঘটালো, একটা রাষ্ট্রদ্রোহ মামলা করলো চট্টগ্রাম 21 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মহুরা থানার। সে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করলো। সে এই মিথ্যা মামলা করাতে তাকে বিএনপি থেকে সাসপেন্ড করা হলো। কিন্তু এই মামলাকে সরকারে আমলে নিয়ে এই হিন্দুদের নেতা, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করে সারা বাংলাদেশে একটা অরাজকময় সৃষ্টি করলো, সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করলো। বিভিন্ন সারা বিশ্বের চাপে যখন সরকার টিকতে না পারছে, তখন আবার বিএনপির সাথে একাত্মতা হয়ে তারা আবার নরম সুর করলো, সবাই ঐক্যবদ্ধভাবে। কিন্তু এভাবেই করার পর বিএনপি আবার এই বৈষম্যবিরোধী ছাত্ররা আবার বিএনপিকে তারা তুচ্ছ-তাচ্ছ করা কথা বলা শুরু করলো। এভাবে করতে করতে দেশটা একটা এমন একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হলো, এই দেশ যে কোনো সময় একটা আন্দোলনী স্ফুলিঙ্গ ঘটে একটা আবার আরেকটি বিপ্লব করতে পারে, এই অবস্থা শুরু। সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই সমন্বয়করা বলছে আওয়ামী লীগ রাজপথে না থাকলেও তারা ফেসবুকে আছে। কারণ ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। এর মধ্যে বাংলাদেশের অনলাইন এবং বাহিরের অনলাইন যে অনলাইনগুলা পত্রিকাগুলো আছে, তারা সবাই জরিপ করছে। এই জরিপের মধ্যে তারা চাচ্ছে যে বর্তমানে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে, না নতুন দল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল আসবে, নাকি জামাতে ইসলাম আসবে, নাকি আওয়ামী লীগ আসবে। ম্যাক্সিমাম জরিপেই বলছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, সবাই শেখ হাসিনাকে চায়। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের মাথা খারাপ হয়ে গেল। কয়েকদিন আগে এই 16 ডিসেম্বর বিজয় দিবসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেছে যে 25 সালের লাস্টে নাহলে 26 সালের প্রথম দিকে নির্বাচন হবে। একথা বলার পর বিএনপি তো খুশি হয়েছে। বিএনপি চায় 25 সালের মধ্যে, বিএনপি আবার বলল না 25-এর মধ্যে নির্বাচন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা তারা একটি নতুন দল গঠনের জন্য তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটি দল করল। করার পর তারা সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কমিটি করা শুরু করলো। এর মধ্যে তাদের মধ্যে বহু জায়গায় হানাহানি, মারামারি, কমিটি নিয়ে কেউ
কমিটিতে থাকতে চায়, কেউ থাকতে চায় না, কমিটির বিরুদ্ধে মিছিল হচ্ছে, অনেক জায়গায় সমন্বয়করা মারছে। এই একটা অস্থিরতা সৃষ্টি হয়ে তারা দেখছে তারা এখন একটি এমন অবস্থায় পড়ে গেছে যে এখন এই অল্প সময়ের মধ্যে তারা এই জাতীয় নাগরিক কমিটি দিয়ে তারা আগাইতে পারবে না। এর মধ্যে তারা সারা বাংলাদেশের এই যারা কাউন্সিলর ছিল, পৌরসভার চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, তাদেরকে নিয়ে তারা এই দলকে শক্তিশালী করার চিন্তা করেছিল। এটা নিয়েই তখন আবার তাদের মধ্যে দ্বন্দ্ব লাগলো যে সারা বাংলাদেশের মধ্যে যারা কাউন্সিলর, মেয়র যারা আছে, ম্যাক্সিমাম পৌরসভা চেয়ারম্যান তারা তো আওয়ামী লীগের সমর্থিত, স্বতন্ত্র বলতে নাই। তাহলে তারা আবার উড্ডু করে কথা উড্ডু করে এখন আবার গতকাল শুনছি যে তারা এই নতুন জাতীয় নাগরিক কমিটি নয়, তারা সবাইকে নিয়ে প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি, সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের নিয়ে তারা একটি জনশক্তি নামে একটা দল করবে। এই দলের ব্যানারে তারা আগামীতে ইলেকশন করবে। আমার কথা হলো, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি ব্যতীত বাংলাদেশের মধ্যে মানুষ দুটি ভাগ হয়ে গেছে। আর কিছু আছে জামাত, জাতীয় পার্টি, কিছু কমিউনিস্ট পার্টি। এর মধ্যে কিছু লোক আছে তারা কোনো রাজনীতি করে না, তারা শুধু ভোটের সময় ভোট দেয়, যাদেরকে সুইং ভোট বলে। এখন এই জনশক্তি যেই দলটি গঠন করবে, এই দলের তারা লোক পাবে কোথায়? কোনোভাবে তো তারা লোক পাবে না, প্রশ্ন ওঠে না লোক পাওয়া। আর বিএনপি আওয়ামী লীগের লোক তো কোনোদিনও তাদের দলে যাবে না। এখন তারা সরকারের এই নির্বাচনের কথা বলাতে তারা চাচ্ছে যে কমপক্ষে 2-3 বছর সময় নিলে তারা দলটা গোছানোর জন্য চেষ্টা করবে। এই জন্য তারা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা সরকারকে চাপ দিচ্ছে কমপক্ষে 2-3 বছরের আগে যেন নির্বাচন না দেয়। আর বিএনপি যাচ্ছে নির্বাচন। তাই আমার বিশ্বাস গত আগামী 6 মাসের মধ্যে এই রমজানের পর দেখবেন বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সারা বাংলাদেশে একটা যুদ্ধ ভাব হবে। এই যুদ্ধ ভাব থেকে তাদের মধ্যে যদি একবার মারামারির সৃষ্টি হয়, তাহলে সারা বাংলাদেশে ছড়িয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোথায় যাবে, তারা পালিয়ে যাওয়ার পথ পাবে না। তারা যেই গঠন করতে চাচ্ছে দল, আমি আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, একমাত্র যদি ডক্টর ইউনূস তাদের সাথে থাকে, ইলেকশন করে চট্টগ্রাম হাটাজারিতে, হয়তো ওখানে পাশ করবে কথা বলবো না, ওখানে একটা কম্পিটিশন করতে পারবে হাটাজারি আসন থেকে। এছাড়া সারা বাংলাদেশে আমার জানা মতো এখানে আসিফ বাড্ডা, গুলশান বাড্ডা, এই আসন থেকে, যেখানে আরাফাত পাশ করেছিল, এই আসন থেকে সে নাহিদ যে কোনোদিনও একটা কাউন্সিলরও পাশ করতে পারে কিনা সন্দেহ, এমপি তো দূরের কথা। আমার কুমিল্লাতে হোমনাতে আসিফ নজরুল, সে তো এখানে জামানতও পাবে না। সোমনার পাশে মুরাদনগর বাড়ি হলো নাহিদের, এই আসিফের, সে একটা চেয়ারম্যান ইলেকশন করে ওখানে পাশ করতে পারবে না। দেবিদ্দারের পরের থানা হলো, আরে মুরাদনগরের পরের পূর্ব দিকের থানা হলো দেবিদ্দার বাড়ি হলো হাসান আবদুল্লাহ, সে তো ওখান থেকে একটা চেয়ারম্যান ইলেকশন পাশ করতে পারবে না। আমার জানার সাথে কয়েকটি আসনের কথাই বললাম। তারা 300 আসনে নির্বাচন করলে একটা আসন পায় কিনা সন্দেহ আছে। 2 বছর পর ইলেকশন হলো। তাই তারা এখন এমন একটি অবস্থার মধ্যে পড়েছে যে তারা নির্বাচন দিতে পারছে না, না নির্বাচন দিলেও তাদের অস্তিত্ব থাকবে না। আর বাংলাদেশে আওয়ামী লীগকে বদিউল আলম মরিজন বলেছে, আওয়ামী লীগকে হ্যাঁ সবাই নির্বাচন করতে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এই কথা বলার পর তাদের যেমন ছাড়পোড়া গায়ে আগুন লাগলে যে ছটপট করে, তারা এভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছটপট করে তারা অস্থির হয়ে গেছে আওয়ামী লীগকে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, আমরা বঙ্গবন্ধু এই স্বাধীনতার পর দেখেছি জাসদ গণবাহিনী সৃষ্টি করে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধু তাদেরকে থামাতে পারে নাই। এরপরে সর্বহারা এসেছিল আন্ডারগ্রাউন্ডে থেকে, তারা যেই অস্থিরতা করেছে বঙ্গবন্ধু তারা পারে নাই, পরবর্তী এরশাদ জিয়াউর রহমানও পারে নাই। আর এই উপমহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের মধ্যে নির্বাচন করবে। এই ছাত্রলীগ প্রত্যেক 300 আসনে তারা যেই
নৈরাজ্য করবে। এই নৈরাজ্যে বাংলাদেশের মধ্যে নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কেউ করার চিন্তা করলে তারা বোকার সঙ্গে বাস করে। তাই আগামী দিনে এই জনশক্তি যেই দল গঠন করছে তাদেরকে আমি স্বাগত জানাই। তারা একটি দল গঠন করে আসুক, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতি তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এর মধ্যে রমজানের পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে তা শুধু অপেক্ষা করুন। তবে আগামী জানুয়ারিতে ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশের ইতিহাস আরেক রকম হবে। সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।